আচ্ছা, আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ এবং আমার কথা শুনতে পাচ্ছ। আমি এখনই ক্লাস শুরু করব। আচ্ছা, তাহলে আমরা একটু বেনজিনের প্রস্তুতিতে চলে যাই। আমরা নামকরণটা আমরা দেখি। এই ক্লাসের শেষে সময় থাকলে দেখাবো, অথবা আমরা নেক্সট ক্লাসের শুরুতে আমরা দেখব। আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা বেনজিন সম্পর্কে একটু বেসিক জেনেছিলাম এবং বেনজিনটা কেন অ্যারোমেটিক চরিত্রের হয় এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনেছিলাম, এবং দেখেছিলাম যে বেনজিনের উপরে 6টা পাই ইলেকট্রন মেঘ থাকে এবং এরা চক্রাকারে ঘুরতে থাকে, যেটাকে আমরা একটা রেজোনেটিং স্ট্রাকচারের সাহায্যে মানে কম্পেয়ার করি। তাহলে এই যে আমরা বেনজিনের স্ট্রাকচারটা এখানে মানে সবসময় আঁকবো, এটা হলো একটা অনেকগুলা স্ট্রাকচারের একটা সংকর রূপ। এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। আচ্ছা, আশা করি সবাই শুনতে পাচ্ছ এবং ক্লাসটি আবারও লাইভ শুরু করা হয়েছে নতুন করে। আচ্ছা, তাহলে আমাদের বেনজিনের প্রস্তুতিটা একটু সংক্ষেপে জাস্ট আমাদের বিক্রিয়াগুলো বারবার প্র্যাকটিস করবো। তোমরা জাস্ট বিক্রিয়াগুলো একটু খাতায় লিখে রাখবা যে বেনজিনটা কি কি ভাবে প্রস্তুত হইতে পারে, এবং এটা পরীক্ষায় আসতে পারে এবং অনেক সময় বিক্রিয়া আকারেও আসতে পারে। তাহলে এখানে দেখো প্রথম প্রস্তুতিটা হলো 3 অণু অ্যাসিটিলিন থেকে। আমরা এটাকে যদি কপার টিউবের ভিতরে রেখে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিই, তাহলেই এখানে বেনজিন তৈরি হয়ে যাবে। 3 অণু অ্যাসিটিলিন, ঠিক আছে। তাহলে এখানে 3 অণু কেন নিলাম? কারণ এখানে আমাদের বেনজিন বানাতে হলে আমাদের 6টা কার্বন লাগবে। তাহলে এখানে দেখো 2 4 6 টোটাল 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেনের ভিতরে আছে, এবং বন্ধনগুলা এরা একসাথে হয়ে তোমার একটা বেনজিন তৈরি করে ফেলবে। আচ্ছা, তারপর টলুইন হতেও আমরা বেনজিন তৈরি করতে পারি, যেটা অনেক গুরুত্বপূর্ণ। টলুইন থেকে দেখো টলুইনকে প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া করালে পরীক্ষা এরকম অনেক সময় আসে, টলুইন দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে বলবে যে এর পরে কি হবে, অথবা দুইটা তীর চিহ্ন দিয়ে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বলবে এর পরে কি হবে, অথবা তিনটা তীর চিহ্ন দিয়ে এরকম বলবে যে এর সাথে ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে তারপর গিয়ে কিন্তু বেঞ্জিন হবে। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাহলে টলুইন তো আমরা সবাই চিনি, বেনজিন চক্রের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে তার সাথে যদি CH3 যুক্ত হয় তখন ওইটাকে আমরা বলি টলুইন। তাহলে টলুইনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করলে বেনজোইক অ্যাসিড উৎপন্ন হয়। জাস্ট তুমি বিক্রিয়াটা দেখবা আর বাংলা লেখা এমনিতেই তুমি এগুলো পারবা। তারপর দেখো বেনজোইক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম বেনজোয়েট। তাহলে এখানে দেখো, এখানে যে একটা হাইড্রোজেন ছিল সেটা এই যে সোডিয়াম দ্বারা সেটা প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে হয়ে গেছে COO। এটার নাম হলো সোডিয়াম বেনজয়েড। তারপর সোডিয়াম বেনজয়েডের সাথে তোমার শেষে আবারও সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এটাকে বলা হয় সোডা লাইম, ঠিক আছে। এই যে ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ, তাহলে এটা দ্বারা তোমার তাপ দিলে বা উত্তপ্ত করলে সর্বশেষে আমরা গিয়ে বেনজিন পাবো। তাহলে এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। আচ্ছা, তারপর দেখো নাইট্রোবেনজিন হচ্ছে। নাইট্রোবেনজিন তো আমরা সবাই চিনি। বেনজিনের সাথে যদি একটা NO2 গ্রুপ থাকে তখন এটাকে বলা হয় নাইট্রোবেনজিন, এবং এটা আজকে অনেক এটা নিয়ে আমাদের পড়াশোনা আছে। তারপর এটার সাথে দেখো টিন এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা যদি আমরা বিজারণ করি, এটা হলো টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা, তাহলে এনিলিন তৈরি হয়। তাহলে পরীক্ষা অনেক সময় বিক্রিয়া আসে যে নাইট্রোবেনজিন থেকে এনিলিন তৈরি করো, অথবা আসে নাইট্রোবেনজিন থেকে বেনজিন তৈরি করো। এভাবে কিন্তু পরীক্ষা আসতে পারে, তোমার 2 মার্কে বা 1 মার্কে আসতে পারে। তারপর দেখো এই বিক্রিয়াগুলো এই জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপর এই যে এনিলিন, তাহলে এনিলিন কাকে বলে? বেনজিনের সাথে যদি একটা NH2 গ্রুপ থাকে তখন তাকে বলা হয় এনিলিন। তো এইগুলো ভালো করে মনে রাখবা, কারণ এগুলো তোমার অনেক জায়গায় এগুলো কাজে লাগে সংকেতগুলো। তারপর একে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম নাইট্রাইট দ্বারা তোমার কি করলে বিক্রিয়া করালে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে এই যে দেখো, এটার নাম হলো বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, N2Cl, মনে রাখবো এটা। তারপর পরিশেষে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে ইথানল সহ, মানে এখন অ্যালকোহল সহ আমরা যদি একে তাপ দেই তখন এখানে কি হবে? বেনজিন তৈরি হবে। তাহলে এই যে নাইট্রোবেনজিন হতে এবং টলুইন হতে, ফেনল হতে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ রিয়াকশন। এখানে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, তুমি খাতায় জাস্ট লিখে রাখবা, বিক্রিয়াগুলো লিখে রাখবা। বাংলা লেখায় এগুলো বিক্রিয়া বুঝলে এমনিতেই তুমি পারবে। আচ্ছা, তারপর ফেনলকে আমরা যদি জিঙ্ক চূর্ণ এবং জিঙ্ক চূর্ণ সহ পাতন করি তখন এখান থেকে বেনজিন এবং জিঙ্ক অক্সাইড তৈরি হয়। তাহলে ফেনল থেকে জিঙ্ক বেনজিন তৈরি করার প্রসেস হলো জিঙ্ক চূর্ণ দিয়ে পাতন করতে হবে। এই তারপর দেখো সাইক্লোহেক্সেন হতে বেনজিন কিভাবে আমরা তৈরি করব। সাইক্লোহেক্সেন আমরা জানি বেনজিনের সাথে কি 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন থাকে, কিন্তু সাইক্লোহেক্সেনের সাথে 6টা কার্বন এবং 12টা হাইড্রোজেন থাকে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবা।
এবং একে যদি আমরা প্লাটিনিয়াম এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতি উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয়, তাহলে এটাও মনে রাখতে হবে। তারপর এখানে আছে এন হেক্সেন, এটা অতটা গুরুত্বপূর্ণ না, তুমি চাইলে মনে রাখতে পারো একবার। তারপর সোডিয়াম বেনজয়েড, এটাও পড়তে হবে। সোডিয়াম বেনজয়েডটা একটু আগে আমরা দেখে আসলাম সংকেত, তাহলে সোডিয়াম বেনজয়েড থেকেও এইটা দেখো, এইটারই একটা অর্ধেক অংশ দেখো, এই যে এখানে সোডিয়াম বেনজয়েডকে কি করছে আমরা, সোডা লাইমের সাহায্যে উৎপন্ন করে বেনজিন পাইছি। এইটাই জাস্ট ওখানে আলাদা একটা তোমার সেগমেন্ট হিসেবে এখানে দিচ্ছে যে সোডিয়াম বেনজয়েড হইতেও তোমার এটা তৈরি করা, যে সোডিয়াম বেনজয়েডকে এই যে সোডা লাইমের সাহায্যে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এটা জাস্ট এখানে আলাদা করে দেখাচ্ছে। এটা তুমি চাইলে তীর চিহ্নের উপরেও এখানে দেখাইলে হবে। আচ্ছা, এইভাবে দেখালেও হবে, তারপর বেনজিন উৎপন্ন হবে। তাহলে দেখো পরবর্তী আছে ডাইজোনিয়াম লবণ, এখান থেকে যে কোনো একটা মনে রাখলেই হয়, তুমি এইটা মনে রাখতে পারো অথবা এইটা মনে রাখতে পারো। আচ্ছা, এখানে হাইপোফসফরাস অ্যাসিডের মিশ্রণ করলে তোমার বা বেনজিন বেনজিন ডায়াজোনিয়াম লবণের সাথে শুষ্ক অ্যালকোহল মিশিয়ে, এটা মোটামুটি সহজ আছে, যে ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে অ্যালকোহল মিশিয়ে তাপ দিলে তোমার বেনজিন তৈরি হবে। এবং এটা আমরা আগের কোন স্টেপে জন্য দেখে আসছিলাম, এই যে এখানে দেখে আসছিলাম। তাহলে এই জন্যই বলছি যে এখানে তোমার 3 এবং 2, 3 এবং তোমার এই যে 4, এইগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো কয়েকটা ধাপ আছে, 1 2 3 4টা ধাপ পরে এইটা কিন্তু আসছে। তাহলে এটা দিয়ে আলাদাভাবে আসতে পারে শুধু এটুক, এই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন কিভাবে অ্যালকোহল দিয়ে উত্তপ্ত করলেই বেনজিন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো একটু বারবার প্র্যাকটিস করতে হবে আমাদের। আচ্ছা, তারপরে দেখো পরবর্তীতে হ্যাঁ বলো কারো। হ্যাঁ, সবগুলো না, এটা তোমার পরীক্ষায় মার্কের উপরে ডিপেন্ড করে। যদি তোমার 4 মার্কে আসে তাহলে 4টা দিলেই এনাফ, এখান থেকে যে কোনো 4টা দিবা। যদি পারো একটা বাড়াই দিয়ে আসতে পারো, ঠিক আছে, মিনিমাম তোমার 3-4টা দিবা আর কি, যে কোনো প্রশ্নে আসলে। আচ্ছা, তাহলে দেখো পরবর্তীতে বেনজিনের ভৌত ধর্ম, বেনজিন সম্পর্কে আমরা যদি টিকা হিসেবে আসে কখনো, তাহলে একটু জেনে রাখা ভালো যে আচ্ছা, তাহলে বেনজিন হলো বর্ণহীন তরল পদার্থ, তোমরা দেখেছো হয়তো ল্যাবরেটরিতে পরীক্ষা করার সময়, বেনজিনের সাথে হয়তো তোমরা সবাই পরিচিত। তাহলে এটা অদ্রবণীয় এবং পানি অপেক্ষা হালকা, মানে পানিতে এটা দ্রবণীয় হয় না এবং পানি থেকে হালকা উপরে ভেসে থাকে, তেল চর্বির মতো। আচ্ছা, তাহলে বেনজিন একটি উত্তম দ্রাবক, তেল চর্বি রাবার রেজিন প্রভৃতি জৈব দ্রাবক এবং আয়োডিন সালফার ফসফরাস অজৈব দ্রবক বেনজিন দ্রবীভূত হয়। তাই এত কিছু লাগবে না, জাস্ট মেইন পয়েন্টটা মনে রাখবা, বেনজিন একটি উত্তম দ্রাবক, এটা অদ্রবণীয় পানি অপেক্ষা হালকা, এটা বর্ণহীন তরল পদার্থ। জাস্ট এই মেইন পয়েন্টটা বইতে তোমরা হাইলাইট করে রাখবা। বেনজিন অত্যন্ত দাহ্য পদার্থ, তারপর বেনজিন একটি বিষাক্ত পদার্থ। জাস্ট এই মেইন পয়েন্টগুলো একবার মাথায় রাখবা, যাতে টিকে হিসেবে আসলে তুমি এই জিনিসগুলো অ্যাড করতে পারো। আচ্ছা, তারপর আমরা বেনজিনের রাসায়নিক ধর্ম, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আলাদা, এটা আমরা পড়েছিলাম, আলাদা কিছু এদের বৈশিষ্ট্য আছে, গত ক্লাসে পড়েছিলাম। আচ্ছা, তারপর দেখো যে টপিক্সটা আজকে আমাদের মেইন মুখ্য বিষয়, সেটা হলো বেনজিন অ্যারোমেটিক যৌগের বেনজিন বা অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই টপিক্স থেকে দেখবা প্রতি বছর কিছু না কিছু পরীক্ষায় থাকি, এবং এই টপিক্সটা তোমরা ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাহলে একটু আমি তোমাদের ট্রাই করি সংক্ষেপে ধারণা দেওয়ার জন্য। দেখো, তাহলে বেনজিন ও বিভিন্ন অ্যারোমেটিক যৌগগুলো নিম্নরূপ 3 ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে। একটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা হলো মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দেখো, এ ধরনের বিক্রিয়াগুলোতে বেনজিন বলা হয় ইলেকট্রন সন্ধানী বিকারক, সংক্ষেপে এদের বলা হয় ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে হলো ইলেকট্রন লাভার, মানে যারা ইলেকট্রনকে ভালোবাসে। ঠিক আছে, এভাবে করে মনে রাখতে পারি। তাহলে যে বিক্রিয়াগুলোকে বেনজিন বলা হয় ইলেকট্রন সন্ধানী বিকারক বা ইলেকট্রোফাইল দ্বারা আক্রান্ত হয়। তাহলে আমরা জানি বেনজিন চক্রে কি থাকে, এর দুই পাশে কি থাকে, ইলেকট্রন মেঘ থাকে আমরা জানি, এবং ইলেকট্রন মেঘটা দুই পাশে চক্রাকারে ঘুরতে থাকে। তাহলে বেনজিন একটা কি, ইলেকট্রনের ভালো একটা উৎস হিসাবে কাজ করে, এবং তাহলে যে কোনো ইলেকট্রোফাইল বেনজিনের প্রতি কি হবে, তারা অ্যাট্রাক্ট হবে, মানে বেনজিনকে তারা অ্যাটাক করতে চাবে। অ্যাটাক মানে ওখানে ইলেকট্রন আছে, মানে ইলেকট্রোফাইলের কাজই হলো ইলেকট্রন যেখানে আছে সেখানে অ্যাটাক করবে তারা। আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এ ধরনের বিক্রিয়াগুলো বেনজিন বলায় নিউক্লিওফাইল দ্বারা বা নিউক্লিয়াস সন্ধানী বিকারক দ্বারা আক্রান্ত হয়। মানে এখানে কেন্দ্রে অ্যাটাক করে যদি, মানে কেন্দ্রে মানে কোনো পরমাণুর বা যৌগের মাঝখানে যদি অ্যাটাক করে, তখন ওইটাকে বলা হয় নিউক্লিওফাইল, মানে যারা নিউক্লিয়াস লাভার, বা আবার বলতে পারি যে যারা ধনাত্মক চার্জ লাভার, তাদেরকেও বলা হয় নিউক্লিওফাইল। মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষী যারা, তাদেরকে সংক্ষেপে নিউক্লিওফাইল বলা হয়। আমরা জানি নিউক্লিয়াসে আমরা কি থাকে, মাঝখানে প্লাস চার্জ থাকে, মানে তারা যে কোনো মানে ধনাত্মক চার্জ প্রতি এরা আকর্ষী থাকে।
এই আর ইলেকট্রোফাইল এরা মাইনাস চার্জ মানে ইলেকট্রনের প্রতি আকর্ষিত থাকে। তারপর মুক্তমূলক বা রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে বেনজিন নিউক্লিয়াসটি মুক্তমূলক দ্বারাও অনেক সময় আক্রান্ত হতে পারে। তাহলে আমাদের তোমাদের বইতে শুধুমাত্র এইটা নিয়েই আমি সম্ভবত এইটা নিয়েই তোমাদের পরীক্ষায় বেশি আসে। তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দেখো অ্যালিফেটিক যৌগের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণের প্রবণতা বেশি, কিন্তু অ্যারোমেটিক যৌগের এলিফেটিক মানে যারা চক্র না, এমনিতে যারা মানে সাধারণ শৃঙ্খল বিশিষ্ট যে যৌগগুলো আছে তারা তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণের প্রবণতা বেশি দেখায়, এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। কিন্তু অ্যারোমেটিক যারা আছে তারা তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রবণতা বেশি দেখায়। এইটাও কিন্তু পরীক্ষায় আলাদাভাবে আসে যে অ্যারোমেটিক যৌগ বা বেনজিন কেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণের প্রবণতা বেশি দেখায়, কেন ব্যাখ্যা করো। ঠিক আছে, এই কোশ্চেন কিন্তু বিগত সালে আসছে এবং লাস্ট 2022 সালে আসছে এবং আজকে আমি দেখাবো এটা। তাহলে প্রকৃতপক্ষে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হলো অ্যারোমেটিক যৌগের আদর্শ বিক্রিয়া, এটা এখানে হাইলাইট করা আছে দেখো। তাহলে আমরা কি বলতে পারি যে মূলত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হলো অ্যারোমেটিক যৌগের জন্য আদর্শ বিক্রিয়া, এবং অন্যান্য এই যে নিউক্লিওফিলিক মুক্তমূলক এগুলা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে বা খুব কম হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয় তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটাই হলো অ্যারোমেটিক যৌগের আদর্শ বিক্রিয়া, এটা মাথায় রাখতে হবে। এবং অ্যারোমেটিক যৌগের নাইট্রেশন, হ্যালোজেনেশন, সালফোনেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, অ্যালকাইনেশন এগুলো সবই তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আজকে থেকে পরবর্তী ক্লাস পর্যন্ত আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো সবই হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আজকে আমরা নাইট্রেশন, হ্যালোজেনেশন এবং সালফোনেশন দেখব, নেক্সট ক্লাসে আমরা অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন এই দুইটা দেখব। আচ্ছা, তাহলে দেখো এগুলো সবই কি তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপর এখানে একটা তারা পয়েন্ট আকারে দিছে, বেসিক আকারে, যে আসলে অ্যারোমেটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ কেন করে। তাহলে এই রিডিংটা তোমরা পড়লে তোমরা এটা একটু ভালো হবে, কিন্তু পরবর্তীতে বইয়ের শেষে দেখবা যে এই কোশ্চেনের জন্য আলাদা একটা তারা অ্যান্সার এখানে গুছিয়ে দিয়েছে। তাহলে তোমরা চাইলে ওই 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 লেখাটুকু থেকে কিছু এখানে চাইলে অ্যাড করতে পারো, অথবা এখানে যেটুকু আছে এটুকু দিলেও হবে। এবং এটা আমি কিভাবে পড়তে হবে আমি বলে দেবো, এখান থেকে স্ট্রাকচার সব লাগবে না, আমরা দেখাবো। তাই এই কোশ্চেনটা আসে পরীক্ষায়, দেখো গত 2022 সালে লাস্ট আসছে যে বেনজিন ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়ার পরিবর্তে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং কোশ্চেনটা আরও অনেকভাবে আসতে পারে, যেটা আমি বলতেছি। তাহলে আগে আমরা দেখি এখানে মেন তারা কি বোঝানোর ট্রাই করতেছে। আচ্ছা, তাহলে দেখো রেজোনেন্সের জন্য মেইন তুমি কনসেপ্টটা বোঝার ট্রাই করো যে আসলে কেন মানে এটা মানে ঘটতেছে। কারণ এখানে মেইন কারণ হলো বেনজিনের উপরে বেনজিনের প্রথম কারণ হলো বেনজিন হলো রেজোনেন্সের কারণে অ্যারোমেটিক যৌগটা বেশি স্টেবল। আর আরেকটা কারণ হলো এর উপরে তোমার 6টা পাই ইলেকট্রন থাকে এবং এরা ইলেকট্রনের জন্য ভালো উৎস হিসাবে কাজ করে। এই হলো এখানে মেইন থিমটা। আর বাকি লেখাগুলো ওই দুইটা টপিক সিরি জাস্ট বিস্তারিত আলোচনা। দেখো এখানে এইগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করেছে। তাহলে প্রথম ঘটনাটা তারা বলছে রেজোনেন্সের জন্য অ্যারোমেটিক যৌগ স্থিতিশীলতা লাভ করে, কিন্তু দ্রুত যৌগ গঠিত হলে অ্যারোমেটিক যৌগের রেজোনেন্সটা বিঘ্নিত হয়। এই থিম তোমার অনেক জায়গায় কাজে লাগবে। তারপর দেখো রেজোনেন্স হইলে এই যে তাদের যে মানে দ্রুত বিক্রিয়া যদি হয়, দ্রুত বিক্রিয়া মানে বেনজিনের সাথে একজন এসে মানে যুক্ত হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হলে কি বেনজিনের যে রেজোনেটিং যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা ভেঙে যায়। তাহলে এর ফলে তারা তোমার কখনোই চাইবে না, যে কোনো অণু কখনোই চাইবে না তারা স্টেবল থেকে আনস্টেবল হতে। সবাই চায় কি স্টেবল হতে চায়। তাহলে এই যে তারা অলরেডি স্টেবল আছে, কিন্তু তারা চাইবে না নতুন করে কোনো বিপদ ডেকে আনতে, মানে তারা চাইবে না অন্য কাউকে তার ভিতরে যুক্ত করে তাদের রেজোনেন্সটা ভেঙে ফেলতে বা বিঘ্নিত করতে। সেই জন্য তারা সবসময় ট্রাই করে যে এইটাকে ধরে রাখার জন্য। তাহলে যৌগটি অ্যারোমেটিক ধর্ম লোপ পায় যদি দ্রুত যৌগ গঠন করে বা দ্রুত বিক্রিয়া যদি অংশগ্রহণ করে বা সংযোজন বিক্রিয়া এটাকে বলে, তো তখন এর অ্যারোমেটিসিটিটা কমে যায়, ফলে যৌগের স্থিতিশীলতা হ্রাস পায়। এই কারণে অ্যারোমেটিক যৌগ দ্রুত যৌগ গঠনের প্রবণতা কম। তাহলে এই টপিক দিয়ে কিন্তু পরীক্ষা আলাদাভাবে কোশ্চেন আসতে পারে যে বেনজিনের অ্যারোমেটিক যৌগের দ্রুত যৌগ গঠনের প্রবণতা কম কেন। তাহলে মেন থিম কিন্তু এটাই, যে দ্রুত যৌগ গঠন করলে এর রেজোনেন্সটা মানে বিঘ্নিত হবে বা রেজোনেন্স ধর্মটা বা অ্যারোমেটিসিটিটা লোপ পাবে। এই জাস্ট এই কনসেপ্টটা মনে রাখো। তারপর তুমি বাকিগুলো এক্সাম্পল দিয়া বা রেজোনেন্সের স্ট্রাকচার দিয়া বিভিন্নভাবে তুমি এগুলা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মেন থিমটা তোমার জানা থাকতে হবে। মেন থিমটা জানলে তুমি যে কোনো কনসেপ্ট পরীক্ষা আসলে তুমি আনসার করে আসতে পারবে। তাহলে বেনজিনের মেন কনসেপ্টটি কি, বেনজিনের এর আলাদা কেন? এর আলাদা হলো এর ভিতরে তোমার একটা রেজোনেটিং স্ট্রাকচার আছে, এর ভিতরে 6টা পাই ইলেকট্রন মেঘ আছে। ঠিক আছে, তাহলে এর কারণে এরা বেশি স্টেবল হয়। এই জন্যই জাস্ট বেনজিন একটু সবার থেকে আলাদা, বা অ্যারোমেটিক যৌগগুলো একটু আলাদা সবার থেকে।
তাহলে অন্যদিকে দেখো প্রতিস্থাপিত যৌগ গঠনের ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়ার ফলে যে যৌগ গঠন হয় সেটাকে বলা হয় প্রতিস্থাপিত যৌগ। অ্যারোমেটিক যৌগটি স্থিতিশীলতার বিশেষ কোনো পরিবর্তন ঘটে না। প্রতিস্থাপন মানে কি, একজনকে প্রতিস্থাপন করে আর একজন চলে আসতেছে, এক্ষেত্রে কি তার সাথে কেউ থেকে যাচ্ছে না, মানে একজনকে চেঞ্জ করে আর একজন এখানে তার বলয়ের সাথে অ্যাড হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা সে করতেই পারে, কারণ এটা করলে তার রেজোনেন্সের উপরে কোনো প্রভাব ফেলবে না। তাহলে বেনজিন এবং বেনজিন জাতক, আচ্ছা বেনজিন এবং বেনজিন জাতক দেখো কোথায় গেল, আচ্ছা অ্যারোমেটিক যৌগের সময় প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণের প্রবণতা বেশি। অ্যারোমেটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়ার প্রধান আয়নিক প্রকৃতির প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আয়নিক প্রকৃতির। অ্যারোমেটিক যৌগের বলয়ের আণবিক তলে উপরে এবং নিচে, এই যে কথাগুলো এইটা দেখো, প্রথমে আমরা রেজোনেন্সের কথা বলছি, তারপর বলতেছি পাই ইলেকট্রনের কথা। দেখো এই যে উপরে এবং নিচে পাই ইলেকট্রন মেঘের উপস্থিতির জন্য বলয়টি ইলেকট্রনের উৎস রূপে কাজ করে। আচ্ছা তাহলে ইলেকট্রনের উৎস মানে কি, ইলেকট্রনগুলো ওখানে খুব সহজে পাওয়া যায়, গেলেই ওখানে পাওয়া যাবে। তাহলে ইলেকট্রোফাইল তারা খুব সহজে ওখানে গেলেই ইলেকট্রন পাবে এবং খুব সহজে তারা অ্যাটাক করে ওর সাথে কি করতে পারে, যুক্ত হতে পারে এবং প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাহলে এবং সহজেই ইলেকট্রন সন্ধানী বিকারক, এটা না লিখে তোমরা সবসময় ইলেকট্রোফাইল কথাটা ইউজ করবা, এই কথাটাই অনেক ভালো এবং ইংরেজি ওয়ার্ডটাই ভালো লাগে। তাহলে সহজেই ইলেকট্রোফাইল দ্বারা আক্রান্ত হতে পারে। এই হলো এখানে দ্বিতীয় কনসেপ্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই কনসেপ্টগুলো জাস্ট তুমি খাতায়, এগুলো ওখানে লেখা আছে ওই কোশ্চেনটাও। তাহলে প্রথম হলো এখানে রেজোনেন্স, তারপরে হলো কি এখানে, এটা হলো 1, তারপরে এখানে হলো 2, এটা হলো পরবর্তী হলো ইলেকট্রন মেঘের কথা বলতে। তাহলে অন্যদিকে অ্যারোমেটিক যৌগের বলয় সমৃদ্ধ ইলেকট্রন সমৃদ্ধ বলে নিউক্লিয়াস সন্ধানী বিকারক অর্থাৎ নিউক্লিওফাইল একে সহজে আক্রমণ করতে পারে না। এ কারণে অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণের প্রবণতা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণের প্রবণতা থেকে বেশি। এই যে তোমরা লাস্টের লাইনটা দেখতেছো, এই লাস্টের লাইন থেকে কিন্তু আলাদা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, যে অ্যারোমেটিক যৌগ কেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করার প্রবণতা বেশি কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ প্রবণতা কম। এর কারণ কি, কারণ অ্যারোমেটিক যৌগের বলয়টা ইলেকট্রন সমৃদ্ধ বেশি, এই জন্য ওখানে নিউক্লিয়াসে গিয়ে বা কেন্দ্রে গিয়ে অ্যাটাক করাটা নিউক্লিওফাইলের জন্য একটু কষ্টকর হয়ে যায়, ফলে এখানে তোমার নিউক্লিওফাইল বিক্রিয়ার ঘটার প্রবণতা খুবই কম দেখায়। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা একটু তোমরা পড়ে ফেলবা। আচ্ছা তারপর দেখো পরীক্ষা যদি আসে যে অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল, আচ্ছা এই কৌশল আসলে কোনটা আবার একটু বলো। আচ্ছা অ্যারোমেটিক, এই যে লাস্টের লাইনটা, আচ্ছা এখানে বলছে অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার অংশগ্রহণের প্রবণতা এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার অংশগ্রহণের প্রবণতা অপেক্ষা বেশি। অথবা তুমি এখান থেকে কৌশলটা বলবা, কৌশলটা বলার পরে তুমি লাস্টে এখানে কিছু লাইন অ্যাড করবে, আমি বলে দিচ্ছি এটা কিভাবে লিখবা। আর পরবর্তী তোমাদের এখানে যেটা দেখাইছে এইটা হলো তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। যদি পরীক্ষা এইভাবে আসে যে কৌশল লিখো, কৌশল মানে হলো তোমাকে প্রত্যেকটা ধাপ আলাদা আলাদা করে দেখাতে হবে, 3টে ধাপ এখানে দেখাতে হবে। আচ্ছা তাহলে আমরা যদি পরবর্তী কোশ্চেনটা পড়ি, একসাথে আমাদের কৌশলও পড়া হয়ে যাচ্ছে এবং এই কোশ্চেনটা আমাদের পড়া হয়ে যাচ্ছে। এই যে এই কোশ্চেনটার ভিতরেই তোমার কৌশল আছে, এই যে দেখো 2টা ধাপ, এখানেও কয়টা ধাপ, এই যে 2টা ধাপ আছে, এখানেও ওই যে সেম জিনিসগুলোই আবার এখানে দিয়েছে। তার মানে এই কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে আমরা যদি বিস্তারিত দেখাই যে ইলেকট্রোফিলিক বিক্রিয়াটা আসলে কিভাবে হয়, প্রতিস্থাপন বিক্রিয়াটা মানে কৌশলটা কিভাবে হয়, এটা যদি দেখাই তাহলে আমাদের মানে কোশ্চেনের কোয়ালিটিটা আরও ইমপ্রুভ হবে। বাংলা লেখার থেকে আমরা যদি একটু দেখাই দিই বিক্রিয়াটা সহ এবং স্ট্রাকচার এঁকে দেখাই দিই তাহলে এই জিনিসটা আমাদের জন্য আর ভালো হবে। আচ্ছা তাহলে এখানে বইতে যেভাবে সাজাইছে আমি এখন তোমাদের এইটা বলতেছি, তাহলে দেখি বইতে কিভাবে সাজাইছে। তাহলে কোশ্চেনটা কি ছিল, বেনজিন সংযোজন বিক্রিয়ার পরিবর্তে, আচ্ছা এই সংযোজনের পরিবর্তে পরীক্ষায় জুতো আসতে পারে, সংযোজন বা জুতো বিক্রিয়ার পরিবর্তে সাধারণত ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। ঠিক আছে, অথবা এখানে যে কথাটা ছিল যে যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, এই যে বিক্রিয়া বলতে পারে অথবা বলতে পারে, এখানে তো সেম জিনিসই আছে, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে কেন ব্যাখ্যা করো। তাহলে দেখি এরা কি বলছে, তাহলে দেখো ওই কথাগুলোই জাস্ট এখানে একটু জাস্ট কৌশল আকারে দেখাইছে, এই আর কিছুই না। তাহলে বেনজিনের 3টি কনজুগেটেড দ্বিবন্ধন রয়েছে। আচ্ছা কনজুগেটেড দ্বিবন্ধন মানে এখানে হলো আমরা সবাই জানি যে বেনজিনের 3টে দ্বিবন্ধন থাকে এবং দ্বিবন্ধনগুলো পরস্পর কি
তোমার একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন, এভাবে কিন্তু সজ্জা আছে, একসাথে তিনটা না, মানে পরস্পর এখানে প্রত্যেকের সাথে পি অরবিটালের সাথে প্রত্যেকের সাথে প্রত্যেকের কি আছে, এখানে কানেকশন আছে, সংযোগ আছে। আচ্ছা, তাহলে এই এই কনসেপ্ট আরো আমরা হাকেল নিয়ম যে ক্লাসে পড়বো সেই ক্লাসে আরো বিস্তারিত তোমাদের দেখাবো ছবিতে এবং ডায়াগ্রাম দিয়া। আচ্ছা, তাহলে দেখো তিনটে দ্বিবন্ধন রয়েছে আমরা জানি, এবং প্রত্যেক দ্বিবন্ধনে একটি সিগমা বন্ধন এবং অপরটি পাই বন্ধন। তাহলে এখানে দ্বিবন্ধনের ভিতরে এইখানে একটা আছে পাই এবং একটা আছে কি সিগমা, এটা আমরা সবাই জানি। তাহলে সুতরাং বেনজিন অণুতে 6টি পাই ইলেকট্রন রয়েছে এবং এরা ইলেকট্রন উৎস হিসেবে কাজ করে। এই যে দেখো আবার ওই সেম কথা এখানে আমরা বলতেছি, এই কনসেপ্টটি হলো এই এই কথাটা, এই যে এখানে এরা বোল্ড করে দেখাইছে। তাহলে বেনজিন অণুতে 6টা পাই ইলেকট্রন আছে, কারণ এখানে দেখো এই যে প্রত্যেকটা বন্ধনে, মনে রাখবা প্রত্যেকটা বন্ধনে পাই বন্ধনে দুইটা করে পাই ইলেকট্রন থাকে। একটা বন্ধন গঠন করতে হলে দুইটা ইলেকট্রন প্রয়োজন, তাহলে এখানে পাই বন্ধন গঠন করতে হলে তার দুইটা পাই ইলেকট্রন প্রয়োজন। তাহলে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে তিনটা পাই বন্ধনে টোটাল ইলেকট্রন থাকে 6টা, 6 পাই ইলেকট্রন। ঠিক আছে, এটা মাথায় রাখবে এটা। তাহলে এই ইলেকট্রনগুলো সরবুজ আকৃতি বেনজিন বলয়ের উপরে এবং নিচে, এই ওই কথা আমরা একটু আগে বলে আসছি, সঞ্চরণশীল পাই ইলেকট্রন মেঘ রূপে সম্পূর্ণভাবে ছড়িয়ে থাকে বা ডিলোকালাইজ থাকে, মানে এরা চারোদিকে বিস্তৃত করা থাকে, চক্রাকারে ঘুরতে থাকে। তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক ইলেকট্রোফাইল কি করতে পারে, এই যে ইলেকট্রন সমৃদ্ধ বেনজিনের যে কোনো একটি কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন গঠন করে এবং একটি কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। তাহলে এই যে ইলেকট্রোফাইল যে আছে, ইলেকট্রোফাইল আগেই বলছি, ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রন লাভার। আমি আগেই বলছি ইলেকট্রন লাভার মানে ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ আছে। তাহলে দেখো এখানে তাহলে সে কি করবে, সে যে কোনো একটার, সে এখানে কার্বন পরমাণুর সাথে সে কি করবে, এখানে সে একটা সিগমা বন্ধন গঠন করবে বা সমযোজী বন্ধন গঠন করবে এইটাকে অ্যাটাক করার পরে। তাহলে এখানে সে ইলেকট্রনের এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করার পরে এখানে সে এর সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, কিছু সময়ের জন্য আর কি। আচ্ছা, এবং একটা সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল নামে একটা মানে একটা অস্থায়ী একটা যৌগ তৈরি করবে, ঠিক আছে, এটার নাম হলো সিগমা। তাহলে এখানে আমি তোমাদের একটা সিস্টেম বলে দেই। এখানে মেইন যে এখানে এই যে স্ট্রাকচারগুলো দেখাইছে এগুলো তোমাদের দরকার নাই আপাতত। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে, এগুলো দ্বারা বোঝাচ্ছে যে এখানে ইলেকট্রনগুলা কিভাবে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। আর আমরা জানি কি, এখানে পাই ইলেকট্রনটা তো এক জায়গায় থাকবে না, এরা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হতে পারে, এবং এইটাই এখানে দেখাইছে। এবং এটা হওয়ার পরে যে হাইব্রিড যে গঠনটা হয়, মানে এই সবগুলোর মানে মানে কম্বিনেশন করে যে গঠনটা, সেইটাই হলো মূলত এই জটিলটা। তাহলে সরাসরি আমরা কি করব, এটা না দেখাইয়া এই তীর চিহ্ন দিয়ে সরাসরি আমরা এইটা দেখাবো। এই তাহলে তোমার সময় এবং পরীক্ষার অ্যান্সার দুইটাই, মানে সময়টাও বেঁচে যাবে এবং অ্যান্সারটা আমাদের কারেক্ট হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি বোঝাচ্ছে আমরা একটু বুঝি আসলে স্ট্রাকচারগুলো আসলে কি বোঝাচ্ছে। এখানে দেখো যখনই একটা ইলেকট্রোফাইল, দেখো এই যে ইলেকট্রোফাইল এই কার্বন পরমাণুর সাথে কি হয়েছে, যুক্ত হয়ে গেছে। তাহলে যুক্ত হওয়া মানে কি, এখানে যে পাই ইলেকট্রনগুলো ছিল সেইটার এখানে আর এই ডিলোকালাইজেশনে আর এখানে নাই, কারণ এখানে ইলেকট্রনগুলো এর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এটা এর সাথে দেখো এখানে কিন্তু দ্বিবন্ধনটা এখান থেকে চলে গেছে, তার মানে কি তার এই প্রান্তে যে কার্বনটা ছিল সেই কার্বনটার ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে, কারণ এই যে ইলেকট্রনটা নিয়ে একজন এখানে বন্ধন তৈরি করে ফেলছে। তখন এখানে একটা কি আসবে, স্বভাবতই একটা প্লাস চার্জ আসবে, প্লাস চার্জ দ্বারা কি আমরা ঘাটতি বোঝাচ্ছি। তারপরে কি হবে, এইটা যখন ঘাটতি দেখা দেবে, পরবর্তী যে তোমার এই যে কার্বন পরমাণু ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো কি তারা স্বভাবতই চাবে যে এখানে যার ঘাটতি আছে সেই ঘাটতি জায়গায় আবার চলে আসতে। তাহলে যখন এই ইলেকট্রনগুলো আবার এই ঘাটতিটা পূরণ করতে আসবে, তখন এই কার্বনটা আবার কি হয়ে যাবে, ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে। এই যে তাহলে দেখো এই কার্বনটা প্লাস হয়েছে, তারপর এই কার্বনটা যখন ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে, তখন স্বভাবতই তার পাশে যে পাই ইলেকট্রন আছে তারা আবার চাবে কি এই ঘাটতিটা পূরণ করতে, তখন তারা এখানে স্থানান্তরিত হয়ে যাবে। তাহলে এভাবে এরকম করে তারা দেখো চক্রাকারে এরকম এক জায়গা থেকে এক জায়গা, তারপর দেখো এইটা স্থানান্তরিত হওয়ার পর কি এই কার্বনে তখন ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে, তখন এইখানে কি প্লাস। তাহলে এইভাবে করে এই জিনিসগুলো প্রতিনিয়ত ঘটতে থাকবে। মানে এই যে এখানে চার্জটা কিন্তু দেখো এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত, চার্জটা মূলত স্থানান্তরিত হচ্ছে না, এখানে মূলত পাই ইলেকট্রনগুলো এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হওয়ার ফলে এই চার্জটাও কি হচ্ছে, এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে। মানে এই চার্জ দ্বারা বোঝাচ্ছে কি কার্বন ইলেকট্রন ঘাটতি। তাহলে এরকম করে চলতে চলতে তারা এক পর্যায়ে কি একটা রেজোনেন্সের মাধ্যমে তারা একটা স্থিতিশীল কার্বোক্যাটায়ন সৃষ্টি করে। তাহলে এই যে তারা ঘুরতেছে, দেখো ইলেকট্রনগুলো কিন্তু ঘুরতেছে প্রতিনিয়ত। তাহলে এইটাকেই বলা হয় তোমার রেজোনেন্স, মানে এক জায়গায় স্থির না থেকে চারদিকে তারা ছড়িয়ে যাচ্ছে।
তাহলে এখানে রেজোনেন্স হলেও এই রেজোনেন্স কিন্তু মনে রাখবা বেনজিনের যে রেজোনেন্সের স্ট্রাকচার বা বেনজিন যতটা স্টেবল এই রেজোনেন্সটা কিন্তু অতটা স্টেবল না, এটা ওটার থেকে অনেক কম স্টেবল এবং এটা মানে ভেঙে যেতে পারে খুব সহজে, বেনজিন তত সহজে ভাঙা যায় না। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমরা এগুলা জাস্ট বোঝার সুবিধার্থে আমি তোমাদের বললাম, কিন্তু এগুলো পরীক্ষায় লেখার দরকার নেই। তুমি সরাসরি বেনজিন থেকে ইলেকট্রোফাইল দেখাবা, আর তীর চিহ্ন যদি কারো অসুবিধা হয় মানে এলোমেলো হওয়ার চান্স থাকে, তীর চিহ্ন তোমাদের দেখানোর প্রয়োজন নাই। তুমি সরাসরি বেনজিন আঁকবা, ইলেকট্রোফাইল লিখবা, তারপর এটা ধীর বিক্রিয়া, এটা লেখলো হয় না লেখলো হয়, তারপর এখানে এঁকে দেখবা সিগমা জটিল। ঠিক আছে, এটা চাইলে এইভাবেও আঁকা যায়, আমি একটু তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। হ্যাঁ বলো, কোশ্চেন থাকলে বলো। আচ্ছা একজন একজন বলো, আমি শুনতেছি। আচ্ছা তোমার কথা একটু কেটে কেটে, মানে এরকম লেখলে হবে কিনা, মানে এটা বাদ দিয়ে লেখলে হবে কিনা সেটা বলতেছো? হ্যাঁ এটা হবে, কোনো সমস্যা। আমি নিজেও এভাবেই লিখছি, কারণ এগুলো আঁকতে গেলে পরীক্ষা অনেক সময় লস হয়। ঠিক আছে, আর এগুলো কখন আঁকতে হবে সেগুলো আমি বলবো পরবর্তীতে, আমরা যখন বিভিন্ন মানে রেজোনেন্স স্ট্রাকচার দেখাতে হবে, যে বলয় নিষ্ক্রিয়কারী সক্রিয়, সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো মানে বিস্তারিত দেখাতে হবে। কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু আমরা শুধু কৌশলটা দেখাচ্ছি, এক্ষেত্রে শুধু আমাদের এই এইটা থেকে কি হয়েছে, উৎপদ মেইন উৎপদটা সেটা দেখালো। এটা দেখো মূলত এই জিনিসটা কি, আমরা এই সবগুলো মিলেই মূলত এই জিনিসটা তৈরি হয়েছে, তাহলে আমরা শুধু এই জিনিসটা দেখাবো। এই যে ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট মানে কি, এইটা থেকে কি হয়েছে, এই সিগমা জটিলটা তৈরি হয়েছে, তাহলে তুমি সরাসরি তীর দিয়ে শুধু সিগমা জটিলটা বলবা। আচ্ছা তাহলে এই যে দেখো, তাহলে ইলেকট্রোফাইল আক্রমণ করার পর এখানে একটা কি কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং এটাকে বলা হয় সিগমা জটিল। এইভাবে করে প্লাস চিহ্ন দেবে, মাঝখানে কিন্তু সার্কেল দেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু ইলেকট্রন ঘাটতি আছে। ঠিক আছে, এখানে সার্কেল দিলে মনে হবে যে ইলেকট্রন সব ফিল আপ আছে, তাহলে সার্কেল দেওয়া যাবে না, এটা অর্ধচন্দ্রাকার এরকম দিয়ে একটা প্লাস চিহ্ন দিয়ে দেওয়া। এই তাহলে এটাকে বোঝাচ্ছে কার্বোক্যাটায়ন এবং সিগমা জটিল। আচ্ছা তাহলে উৎপন্ন কার্বোক্যাটায়নটি রেজোনেন্সের সাহায্যে কিছুটা স্থিতিশীলতা লাভ করলো। আচ্ছা হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, না এটা কোথা থেকে পড়ছো জানি না আসলে, এটা তো কনসেপ্টের সাথে মিলতেছে না, এটা মূলত কম হবে। এখন দেখতে হবে যে যৌগটা আসলে কি। ঠিক আছে, আমি তোমাদের এখানে যে যৌগটার কথা বলতেছি এটা হলো অস্থায়ী জটিল যৌগ। এটার আচ্ছা তাহলে হয়তো ভুল পড়েছো তোমরা, এইখানে যে লেখা আছে এটাই পড়ো, এটাই শিওর মানে সঠিক আমার মতে। হ্যাঁ অবশ্যই এখানে বেনজিন সুস্থিত হবে, এবং এখানে যে অস্থায়ী যৌগটা হবে এটা তোমার বেনজিন থেকে কম সুস্থিত হবে। এই যে দেখো, বেনজিন অপেক্ষা, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা ঠিক আছে। হ্যাঁ তাহলে এই যে এইটা হলো বেনজিন, আর প্রতিস্থাপন বিক্রিয়া শেষ হয় নাই এখনো, শেষ হওয়ার পর যেটা তৈরি হবে, হ্যাঁ তাহলে ঠিক আছে, শেষ হওয়ার পর যেটা তৈরি হবে সেটা বেশি স্থিতিশীল। কিন্তু আমি এখানে তোমাদের বলতেছি যে এখানে যে জটিলটা তৈরি হবে সেই জটিলটা বেনজিনের থেকে কম স্টেবল, কিন্তু এটার আবার তোমার একটা ক্ষার দ্বারা আক্রমণ হয়ে এটা আবার তোমার প্রতিস্থাপিত একটা বেনজিন যৌগ তৈরি করবে, সেই বেনজিন যৌগ অবশ্যই তোমার এই বেনজিন থেকে বেশি স্টেবল। ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছে সবার কনফিউশন? আচ্ছা তাহলে দেখো, আহ, তাহলে এটি বেনজিন অপেক্ষা কমই, তাহলে এইটা বলছে তোমার এই সিগমা জটিলের কথা। তাহলে এই কারণে এটি দ্রুত ইলেকট্রোফাইল যুক্ত একটি কার্বন পরমাণু থেকে প্রোটন ত্যাগ করে অধিক স্থিতিশীল প্রতিস্থাপিত বেনজিন যৌগে আছে। এই কথাটা একটু তোমরা, আমার মতে এই কথাটা একটু চেঞ্জ করে লিখলে ভালো হবে। এটা তোমাদের মূলত এটা তাত্ত্বিকভাবে এরকম বলে যে বেশি অধিক স্থিতিশীল হওয়ার লক্ষ্যে সে প্রোটন ত্যাগ করে, কিন্তু আসলে বাস্তবে সে আপনা আপনি প্রোটনটা ত্যাগ করে না। মূলত এখানে যে ক্ষার থাকে সেই ক্ষারের উপস্থিতিতে সেই ক্ষারটা গিয়ে সেই প্রোটনটাকে অপসারণ করে নিয়ে আসে, নিয়ে এসে ক্ষারটা আলাদা হয়ে একটা যৌগ তৈরি করে এবং ওখান থেকে হাইড্রোজেনটা চলে যায়। তাহলে এই কথাটা আমরা এখানে না লিখে আমরা বলবো যে
একটি ক্ষার এখানে যে দ্রবণে যে ক্ষারটা থাকে, এই যে ক্ষারের উপস্থিতিতে একটা বলবো যে ক্ষারের উপস্থিতিতে একটি প্রোটন অপসারণ করে প্রতিস্থাপিত বেনজিন যৌগ তৈরি হয়, এবং এখানে এই যৌগটা না বললেও হবে, এখানে একটা যে কোনো একটা যৌগ ক্ষার সহযোগে যে কোনো একটা যৌগ তৈরি হয়। তাহলে এই কনসেপ্টটা আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে এটা ঘটলেও খুব কম ঘটে, এবং এটা তাত্ত্বিকভাবে অনেক বইতে বলা থাকে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বাস্তবিক বিক্রিয়ার ক্ষেত্রে তোমার মূলত এখানে হয় কি, ক্ষার যে আসে এখানে ক্ষার সে কি করবে, সে প্রোটন গ্রহণ করবে। তাহলে সে কি করবে, এখান থেকে যে এখানে এই হাইড্রোজেনটা থাকবে, সেই হাইড্রোজেনটা এখান থেকে দুর্বল থাকে, মানে একটু স্টেবল হওয়ার কারণে এর বন্ধনটা একটু দুর্বল হয়ে যায়। তাহলে এ গিয়ে সেই হাইড্রোজেনটাকে নিয়ে আসবে, মানে অপসারণ করে নিয়ে এসে আলাদা একটা যৌগ গঠন করে। তাহলে আমরা এই কনসেপ্টটা মাথায় রাখবো। এটা দিলে ভুল হবে এমন না, তোমরা যে কোনো একটা দিতে পারো, কিন্তু আমি পরবর্তী যে কোশ্চেনগুলো তোমাদের দেখাবো ওগুলো আমি ওই কনসেপ্ট থেকেই তোমাদের দেখাবো আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একটা দেখো, তাহলে এখান থেকে এই যে একটা ক্ষার আসছে, এখানে বি দ্বারা বেস বা ক্ষার বোঝাচ্ছে, সে কি করলো, হাইড্রোজেনটাকে অপসারণ করে নিয়ে আসলো এবং এখানে বিএইচ হয়ে গেল তার সাথে যুক্ত হয়ে, অথবা তারা এখানে বলছে যে বেশি স্টেবল হওয়ার কারণে হাইড্রোজেনটা অপসারণ হয়ে যায়, কিন্তু অটোমেটিকলি আসলে অপসারণ হওয়াটা একটু মানে কঠিন আর কি। তারপর এটার সাথে যুক্ত হয় একটা যৌগ, এবং এখান থেকে দেখো ওই প্রতিস্থাপিত একটা বেনজিন যৌগ তৈরি হয়ে গেল। তাহলে আলটিমেটলি এখানে সারমর্মটা যদি আমি বলি, যে প্রথমে যে একজন ইলেকট্রোফাইল ছিল, সেই ইলেকট্রোফাইল কিন্তু বেনজিনের সাথে সর্বশেষে গিয়ে যুক্ত হয়ে গেছে, কিন্তু মাঝখানে আরও কয়েকটা ধাপ হয়েছে, সেই ধাপগুলো আমরা এখানে বললাম। মূলত এখানে ঘটনাটা হয়েছে কি, বেনজিনের ভিতর থেকে একটা হাইড্রোজেনকে আমরা বের করে আনছি, বের করে ওর জায়গায় আরেকটা আমরা কি করছি, একটা ইলেকট্রোফাইল এখানে এসে তার হাইড্রোজেনের জায়গাটা দখল করছে। এই হলো প্রতিস্থাপন বিক্রিয়া, মানে একজনকে সরাইয়া আর একজন এখানে কি করছে, প্রবেশ করছে। তাহলে এভাবে করেই কি হয়, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া তৈরি হয়। তাহলে অন্যদিকে দ্রুত যৌগ গঠনকালে, তাহলে এই কিন্তু আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলটা বলা হয়ে গেল। তাহলে পরীক্ষা যদি তোমাকে শুধু বলে কৌশল, সেক্ষেত্রে তুমি এই যে 1 এবং ধাপ 2 এবং এই শুরু থেকে শেষ পর্যন্ত এইগুলো বলে দিলেই হবে, জাস্ট এখানে লিখবা ধাপ 1 ধাপ 2, এটা লিখলে একটু ভালো হবেই। তাহলে অন্যদিকে যখন সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া ঘটে, তখন বেনজিনের রেজোনেন্সটা বিঘ্নিত হয়। তখন এই যে এখানে কিন্তু দেখো রেজোনেন্সটা কিন্তু ভাঙে নাই, মানে তার রেজোনেটিং স্ট্রাকচারটা কিছু সময়ের জন্য একটা সিগমা জটিল তৈরি হলেও সর্বশেষে গিয়ে কি হয়েছে, আবার কিন্তু একটা বেশি স্থিতিশীলতা যুক্ত একটা নতুন যৌগ এখানে তৈরি হয়ে গিয়েছে। তার মানে দ্রুত বিক্রিয়া করলে এইটা আর হতো না, দ্রুত বিক্রিয়া তার রেজোনেন্সটা ভেঙে যেত। আচ্ছা, অন্যদিকে অ্যারোমেটিক ধর্ম লোপ পায়, ফলে বেনজিনের স্থিতিশীলতা তখন হ্রাস পাবে। এই কারণে বেনজিন দ্রুত বিক্রিয়া গঠনের প্রবণতা কম। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো, এবং তোমরা এটা একদম আমি যেভাবে বললাম এভাবে করে তোমরা চাইলে এই ধাপ স্কিপ করে খুব সহজে এখানে নোট করে ফেলতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি পরবর্তীতে এই যে তোমাদের টপিক ছিল যে কৌশল, তাহলে কৌশল কিন্তু আমাদের পড়া অলরেডি হয়ে গিয়েছে। তাহলে এই যে এইগুলাই জাস্ট ওখানে বলছে, এই একদম হুবহু। আচ্ছা, তারপর এখানে একটা ছক আছে, ছকগুলো আমরা সবগুলো বিক্রিয়ার পরে দেখব, এখন দেখাইলে তুমি বুঝবে না অতটা। আচ্ছা, তাহলে পরবর্তীতে দেখো হ্যালোজিনেশন। তাহলে এই বিক্রিয়াগুলো আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের। তাহলে হ্যালোজিনেশন বিক্রিয়া হয় কি, তোমার এখানে এই সেম, তাহলে মেইন বিক্রিয়া কিন্তু এইটাই, এই যে এতক্ষণ আমরা যে আমি যে তোমাদের বললাম এই বিক্রিয়াটাই। এখন ইলেকট্রোফাইলের জায়গায় এখানে হ্যালোজেন আসতে পারে, বা নাইট্রোনিয়াম মূলক আসতে পারে, বা যে কোনো মূলক আসতে পারে, সেই মূলকের নাম অনুসারে বিক্রিয়াগুলোর নাম হবে। দেখো, তাহলে এখানে ছকটায় বলা ছিল যে হ্যাঁ, সবগুলা সবগুলা সেম, সবগুলো সেম প্রসেস, শুধু জাস্ট ধাপগুলো একটু একটু তোমার চেঞ্জ থাকে। এই জাস্ট দেখো, এখানে নাইট্রেশন বিক্রিয়া কখন বলা হবে, যখন ইলেকট্রোফাইলটা হবে নাইট্রোনিয়াম আয়ন, তখন এর নাম হবে নাইট্রেশন বিক্রিয়া। ক্লোরিনেশন কখন হবে, যখন এর তোমার ইলেকট্রোফাইলটা থাকবে ক্লোরোনিয়াম আয়ন। অথবা মানে হ্যালোজিনেশন কখন হবে, যে কোনো একটা হ্যালোজেন যখন থাকবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সেই বিক্রিয়াকে বলা হবে হ্যালোজিনেশন। আবার ফিডেল ক্রাফটে এখানে তোমার একটা অ্যালকাইল গ্রুপ থাকে কার্বোক্যাটায়ন হিসেবে, এগুলো দেখাবো আমি। আর সালফোনেশনে থাকে SO3 বা সালফার ট্রাইঅক্সাইড। তাহলে আজকে আমি এই তিনটা বিক্রিয়া সম্পর্কে তোমাদের সংক্ষেপে ধারণা দেবো। এখন আশা করি যে এইটা যদি তোমরা বুঝতে পারো, এই যে এতক্ষণ যেটা আমি বললাম, তাহলে বাকিগুলো তোমরা একবার পড়লে, রিডিং পড়লে ওগুলো এমনিতেই বুঝে যাবো আশা করি। তাহলে এগুলো জাস্ট আমি তোমাদের একবার ধরাই দিচ্ছি। তাহলে এখান থেকে সংজ্ঞাটা পড়বা যে হ্যালোজিনেশন বিক্রিয়া কাকে বলে, 1 মার্কে যদি আসে। তারপর এখান থেকে এই যে এখানে জাস্ট বিক্রিয়াটা সংক্ষেপে দেখাইছে। সংক্ষেপে মানে কি, যে বিক্রিয়াটা সরাসরি দেখাইছে যে বিক্রিয়ককে উৎপাদকে, কিন্তু মাঝখানের ধাপগুলো দেখায় নাই। কিন্তু যখন তোমার পরীক্ষায় আসবে যে হ্যালোজিনেশন বিক্রিয়ার কৌশল লিখো,
কৌশল লিখতে হলে সবসময় মনে রাখবা, যখনই কোনো প্রশ্নে কৌশল কথাটা উল্লেখ থাকবে তার মানে হলে তোমাকে 3টা বা 4টা ধাপে পার্ট পার্ট করে আলাদা আলাদা করে ওইগুলাকে কি করতে হবে, দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি যা সরাসরি বিক্রিয়াটা খাতায় নোট করার সময় তুমি প্রথমে হ্যালোজেনেশন লিখবা, তারপর সংজ্ঞাটা লিখবা, তারপর এখান থেকে যে একটা তুমি একটা বা দুইটা এক্সাম্পল দিবা। তাহলে ক্লোরিন যদি যুক্ত হয় এখানে, তাহলে বেনজিনের সাথে ক্লোরিন যুক্ত করলে এখানে তোমার সিএল এখানে কি হবে, এটা তোমার ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে এবং সর্বশেষে একটা ক্লোরোবেনজিন তৈরি করবে। এই তারপর এখানে বেনজিন হিসেবে ব্রোমিন যোগ করলে ব্রোমোবেনজিন তৈরি করবে। জাস্ট এখানে মেইন জিনিসটা মনে রাখবে। আচ্ছা, তারপর আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হল দেখায় আর কি, হ্যালোজেনের ভিতরে ক্লোরিন আর ব্রোমিন, যেখানে ক্লোরিন বেনজিন বলয় যুক্ত হয় ক্লোরোবেনজিন তৈরি করে। তাহলে আগে আমরা মেইন প্রসেসটা একটু সংক্ষেপে বলে নিলাম, এটা 3 ধাপে হয়, কিন্তু এটা আমরা কি পড়তেছি, কৌশল পড়তেছি। তাহলে কৌশল যখনই পড়বো আমরা এটা ধাপগুলো আলাদাভাবে দেখা। তাহলে এখানে আমি ধাপগুলোর একটু নামকরণ দেওয়া আছে, এই না বইতে এরকম নামকরণ নেই, নামকরণ দিলে হয় কি তুমি জিনিসগুলো ভালোভাবে মনে রাখতে পারো। আর এই ক্ষেত্রে কি হবে, তুমি বিক্রিয়াগুলা বা জাস্ট ধাপগুলা বারবার প্র্যাকটিস করবা। আমি আগেই বলতেছি ধাপগুলা বারবার প্র্যাকটিস করবা। এই যে এখানে ভিতরে কি আছে না আছে এগুলো তুমি এমনিতেই পরীক্ষায় লিখতে পারবা যদি তুমি এটা ভালোভাবে বুঝে করো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো প্রথম ধাপ ইলেকট্রোফাইল বা এই যে দেখো ক্লোরোনিয়াম আয়ন গঠন, সিএল প্লাস গঠন। তাহলে প্রথম ধাপে কি হবে, সিএল প্লাসটা গঠন হবে। তাহলে এই যে দেখো ক্লোরিন লুইস অ্যাসিড FeCl3 এর সাথে বিক্রিয়া করে। তাহলে এখানে একটা অ্যাসিড এখানে নিব, সেটা লুইস অ্যাসিড, সেটা হলো কি আয়রন ক্লোরাইড বা FeCl3 এর সাথে বিক্রিয়া করে তোমার শক্তিশালী ইলেকট্রোফাইল Cl প্লাস বা ক্লোরিনিয়াম আয়ন তৈরি করে। তাহলে খুব সংক্ষেপে, তাহলে প্রথমে কি হবে, FeCl3 এর সাথে ক্লোরিন বিক্রিয়া করে একটা Cl প্লাস এবং FeCl4 মাইনাস, এটা বোঝাচ্ছে। আর আর এখানে একটা ক্লোরিন সে এখান থেকে চলে গিয়ে একটা ইলেকট্রোফাইল হিসাবে এখানে কাউন্ট হয়ে যাবে, মানে Cl প্লাস, মানে এটা জাস্ট আয়নিত হয়েছে, একটা প্লাস একটা মাইনাস, সংক্ষেপে এবার মনে রাখো। তাহলে এখানে কি Cl প্লাস এটা কি তোমার ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। তাহলে পরবর্তীতে দেখো পরবর্তীতে বেনজিনের সাথে যখন এই যে ইলেকট্রোফাইলটা ক্লোরোনিয়াম আয়নটা যখন যুক্ত হবে তখন এটা কি তোমার এই ইলেকট্রোফাইল হিসাবে এখানে কাজ করবে। তাহলে এই যে বেনজিনের যে পাই ইলেকট্রন, যে কোনো একটা পাই ইলেকট্রনকে বা যে কোনো একটা পাই ইলেকট্রন, এখানে কার্বনের সাথে তো পাই ইলেকট্রন বা পাই বন্ধন থাকে, যে কোনো একটা পাই বন্ধনকে সে কি করবে এখানে আক্রমণ করে এর সাথে একটা রেজোনেটিং একটা স্ট্রাকচার গঠন করবে। গঠন করার পরে একটা কার্বোক্যাটায়ন বা আমরা লিখব এখানে সিগমা জটিল তৈরি করবে, যেটা আমি একটু আগে বললাম সেম। ওখানে জাস্ট ই লিখছিলাম, কিন্তু এখানে আমরা এর পরিবর্তে, ইলেকট্রোফাইলের পরিবর্তে আমরা লিখব ক্লোরিন। এই বাকি সব কিন্তু সেম, আগেরটার মতোই দেখো এই সেম প্রসিডিউর। তাহলে এখানে একটু লেখাগুলো তোমাদের বলে দিচ্ছি যে ইলেকট্রোফাইল Cl প্লাস ইলেকট্রন সমৃদ্ধ বেনজিন। হ্যাঁ বলো। এই যে আমি একটু বলতেছি, এই যে ধাপ অন লিখে এখানে এই চিত্রটার এই যে 1 নম্বর যে বিক্রিয়াটা এইটা তুমি দিবা। আমি এখানে এটা অ্যাড করতে পারিনি, তোমরা এবার সাজাই লিখবে। এই যে এখানে স্টেপ 1 যে বিক্রিয়াটা এটা দিবা এখানে, আর এখানে ইংরেজি লেখা ওটা লেখার দরকার নেই, তোমাদের যে বাংলা করেই দিছি এখানে। তাহলে এখানে বিক্রিয়াটা লিখবা। তারপরে স্টেপ 2 এর পর এখানে যে স্টেপ 2 এর যে বিক্রিয়াটা এই যে এইটা এবং এই শেষ ধাপ, যদি এইটা কেউ পারো দিবা, না পারলে সরাসরি এখানে চলে গেলেও হবে, কোনো সমস্যা নেই, এটা ভুল হবে না। তাহলে এখানে তুমি এইটা দিবা, আমি এখানে তোমাদের বলে দিচ্ছি কিভাবে। আর 3 নম্বর দিয়ে আবার এখানে যে 3 নম্বর ধাপটা এই যে স্টেপ 3 সেইটা তুমি এখানে দিবা। এভাবে করে সহজে খাতায় সাজাই লিখবা, লিখে আমাকে গ্রুপে দেখাবা তোমরা। আচ্ছা, তাহলে দ্বিতীয় ধাপে কি হয় দেখো, ইলেকট্রন সমৃদ্ধ বেনজিন বলয় আক্রমণ করে। আচ্ছা, অথবা বেনজিনের পাই ইলেকট্রন মেঘকে আক্রমণ করে, অনেকভাবে লেখা যায়। এতে বেনজিনের অ্যারোমেটিসিটি সাময়িকভাবে নষ্ট হয়ে যায় এবং কার্বোক্যাটায়ন মধ্যবর্তী যৌগ বা সিগমা জটিল গঠন হয়। এগুলো তুমি এমনিতেই বুঝবা যে এখানে কি হচ্ছে আসলে। তাহলে বেনজিনের যে পাই ইলেকট্রন মেঘকে সে আক্রমণ করে ইলেকট্রোফাইলটা, ইলেকট্রোফাইলের কাজই কি, ইলেকট্রন মেঘে আক্রমণ করা। তাহলে আক্রমণ করে এর সাথে কি একটা সিগমা জটিল একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে। কার্বোক্যাটায়ন এই যে এখানে ধনাত্মক চার্জ, মানে ইলেকট্রনের ঘাটতি বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হলো কার্বোক্যাটায়ন, অথবা আমরা লিখব সিগমা জটিল তৈরি করবে। তো পরবর্তী ধাপে কি করবে, FeCl4 মাইনাস। তাহলে এখানে যে প্রথম ধাপে যে দেখো FeCl4 মাইনাস ছিল, এইটা আসলে এই বিক্রিয়ায় একটা ক্ষার হিসাবে কাজ করবে। তাহলে এ কি করবে, এই যে এখান থেকে একটা প্রোটন গ্রহণ করে, এই যে প্রোটন গ্রহণ করবে এবং এখানে একটা ক্লোরোবেনজিন তৈরি হয়ে যাবে এবং উৎপাদে HCl এবং FeCl3 তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা
তাহলে দেখো FeCl4 ক্ষার হিসেবে কাজ করে এবং কার্বোক্যাটায়ন থেকে একটি প্রোটন অপসারণ করে, এর ফলে ক্লোরোবেনজিন উৎপন্ন হয় এবং বেনজিন বলয়ের অ্যারোমেটিসিটি ফিরে আসে। তাহলে এই যে তোমার বেনজিন বলয় যে অ্যারোমেটিসিটি বা আমরা এখানে রেজোনেন্সও বলতে পারি, তার যে রেজোনেন্সের যে এখানে তোমার বিঘ্নিত হয়েছিল, রেজোনেন্স এখানে কিন্তু বিঘ্নিত হয়ে গেছিল। তাহলে রেজোনেন্স বিঘ্নিত হওয়ার পর পুনরায় আবার কি তার এখানে অ্যারোমেটিসিটি ফিরে আসে অথবা তার রেজোনেন্স কাঠামো ফিরে আসে, এভাবে আমরা বলতে পারি। তাহলে এখানে দেখো ক্লোরোবেনজিন তৈরি হয়েছে, এটা দ্রুত বিক্রিয়া, আমাদের স্লো ফাস্ট এগুলো না বললেও হবে, এগুলো তোমাদের জন্য জরুরি না, তোমরা বিক্রিয়াগুলো দেখাবা একুরেটলি। আর এটা হলো মেইন প্রোডাক্ট। এখন কারো যদি এই যে এই প্রোডাক্টগুলো মনে না থাকে, এগুলা তোমরা না দিলে ভুল হবে, না দিলেও ভুল হবে না, কিন্তু দিতে পারলে ভালো হবে। কিন্তু মেইন প্রোডাক্ট হলো এইটা, এইটা তোমার অবশ্যই দিতে হবে। তাহলে এখানে দেখো FeCl4, তাহলে এখান থেকে তোমার একটা ক্লোরিন, এই যে FeCl4 আগে গিয়ে এটার সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার পর এখানে তোমার কি এখান থেকে একটা ক্লোরিন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় HCl আকারে আলাদা হয়ে যাবে, এবং পরবর্তীতে শেষে দেখো প্রথমে যে আমরা যেটা নিছিলাম এখানে FeCl3, সেইটা আবার এখানে দ্রবণে চলে আসবে। তাহলে এক্সট্রা এখানে আমরা কি পাইলাম, এক্সট্রা এখানে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড পেলাম উৎপাদে। তাহলে এভাবে করে এই প্রত্যেকটা ধাপ এখানে তৈরি হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এগুলো একবার পড়লেই শীট থেকে, অথবা তোমরা এটা চাইলে প্রিন্ট করে বইয়ের সাথে অ্যাডজাস্ট করে বা খাতায় নোট করে ফেলাইটাই ভালো হবে, ঠিক আছে? প্রিন্ট করলে ওগুলো পড়া হয় না, তোমরা খাতায় নোট করে ফেলবো আমি যেভাবে যেভাবে বলতেছি। তারপর দেখো নাইট্রেশন, এখন সেম সবগুলাই, জাস্ট শুধু একটু একটু চেঞ্জ। এখানে জাস্ট আমরা প্রথম ধাপে কি নেব, এই প্রথম ধাপটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম ধাপটা মনে থাকলেই বাকিগুলো তোমরা ইজিলি পারবা, যে নাইট্রোনিয়ামটা আসলে, ইলেকট্রোফাইলটা আসলে কার মাধ্যমে আমরা তৈরি করব। তাহলে দেখো ওখানে আমরা FeCl3 দিয়া কি করছিলাম, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইলেকট্রোফাইল তৈরি করছিলাম, ক্লোরিনিয়াম আয়ন। কিন্তু এখানে আমাদের বানাতে হবে নাইট্রেশন বিক্রিয়া নাইট্রোনিয়াম আয়ন, বা হ্যাঁ নাইট্রোনিয়াম আয়ন তৈরি করতে হবে। তাহলে এইটা তৈরি করার জন্য আমাদেরকে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হবে। আচ্ছা, তাহলে বেনজিনের নাইট্রেশন একটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে বেনজিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। মানে এখানে মেইন কনসেপ্টটাই হলো বেনজিনের ভিতরে যে এখানে একটা হাইড্রোজেন থাকবে, সেই হাইড্রোজেনটাকে একজন সরাই দিয়া এখানে একটা ইলেকট্রোফাইল চলে আসবে, ধরো নাইট্রো গ্রুপ বা যে কোনো গ্রুপ এখানে চলে আসবে, ক্লোরিন বা এই যে SO3, যে কেউ এখানে চলে আসতে পারে। আচ্ছা, সেটাই মূলত প্রতিস্থাপন বিক্রিয়া, মানে একজনকে সরাই দিয়ে আরেকজন এখানে চলে আসবে। এই তারপর দেখো এখানে আগেরটা ওই সেম। তাহলে প্রথম ধাপে আমাদের কি নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় শক্তিশালী ইলেকট্রোফাইল বা নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। তাহলে এই যে দেখো প্রথম ধাপে এই যে HNO3 এবং H2SO4 এর বিক্রিয়ায় ইলেকট্রোফিলিক কি এই যে NO2 প্লাস উৎপন্ন হয়েছে। এখানে বিক্রিয়াটা কিভাবে হয় আমি একটু সংক্ষেপে তোমাকে যদি বলি, এখানে H2SO4 কে আমরা এভাবে লিখতে পারি H বন্ড HSO4, হ্যাঁ, মানে এখান থেকে H2SO4 থেকে একটা প্রোটন চলে যাবে, একটা প্রোটন গিয়ে এখানে গিয়ে যুক্ত হয়ে যাবে। তাহলে HNO3 এর সাথে তোমার একটা প্রোটন এখানে চলে আসবে। আচ্ছা, তারপর কি হবে দেখো, এই যে এখানে তো HNO3টাকে আমি এভাবে লিখি HNO2, আর অক্সিজেনটাকে একটু যদি আলাদা করে লিখি, তাহলে দেখো কি হয়। আচ্ছা, অক্সিজেন বা হাইড্রোক্সিলটাকে আমরা আলাদা করে লিখি, হাইড্রোক্সিলটা আলাদা করে লিখি, আর NO2টাকে আলাদা করে লিখি। এই যে তাহলে এটাও কিন্তু দেখো HNO3 এভাবে লেখা যায় না। আচ্ছা, তাহলে এখন এই যে এখান থেকে যে প্রোটনটা, এই প্রোটন এবং এই যে হাইড্রোক্সিল এরা মিলে হয়ে যাবে পানি, এবং এখানে তাহলে কি থাকবে, NO2 প্লাস থাকবে, আর পানি তো পানি হয়ে যাবে দ্রবণে, আর এখানে একটা আয়ন থাকবে, এখান থেকে একটা H প্লাস চলে আসলে এটা ঋণাত্মক চার্জ হয়ে যাবে, HSO4 মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো HSO4 মাইনাস পানি এবং এই যে ইলেকট্রোফাইল বা নাইট্রোনিয়াম আয়ন এখানে তৈরি। তাহলে এইভাবে জাস্ট তুমি একটু মেকানিজমটা খাতায় এঁকে এঁকে যে কীভাবে কার সাথে কার থেকে কোনটা আসলো, এভাবে তুমি একটু, এটা তোমাদের বইতে দেখানো আছে, আমি এটা এভাবে দেখাইছি আর কি সংক্ষেপে। আচ্ছা, তাহলে এখানে মেইন হলো নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক বিক্রিয়া একটা ইলেকট্রোফাইল তৈরি হয়, সেটা হলো নাইট্রোনিয়াম আয়ন, এবং এর সাথে আরও অনেক কিছু তৈরি হয়, সেটা হলো পানি, আর তোমার এখানে সালফেট আয়ন তৈরি হয়। আচ্ছা, তারপর দেখো এই যে পরবর্তী ধাপে কি হয়, এই যে ইলেকট্রোফাইল দ্বারা বেনজিন আক্রমণ। তাহলে ধাপগুলো সবই সেম। এই যে NO2 ইলেকট্রন সমৃদ্ধ বেনজিন বলে আক্রমণ করে, বেনজিনের অ্যারোমেটিসিটি সাময়িকভাবে নষ্ট হয়, কার্বোক্যাটায়ন জটিল যৌগ বা সিগমা জটিল যৌগ না, যা রেজোনেন্স দ্বারা স্থিতিশীল হয়। আচ্ছা, তাহলে রেজোনেন্স দ্বারা স্থিতিশীল বলতে এই যে রেজোনেন্সের মাধ্যমে এটা স্টেবল হয়, কিন্তু স্টেবলটা বেনজিন থেকে কম। আচ্ছা, এটা মাথায় রাখবা। আর তার পরবর্তী ধাপে এই যে দেখো এই যে এই তাহলে আগের মতোই নাইট্রোনিয়াম এখানে কি করছে, তার পাই ইলেকট্রনে আক্রমণ করছে, আক্রমণ করার পর এখানে সে একটা কার্বোক্যাটায়ন তৈরি করছে, অথবা আমরা বলতে পারি সিগমা জটিল তৈরি করছে, একটা অস্থায়ী জটিল যৌগ এখানে তৈরি হয়েছে। পরবর্তী ধাপে এখানে যে HSO4 তৈরি হয়েছিল, দেখো এই যে ঋণাত্মক চার্জটা, সেইটা এখানে ক্ষার হিসেবে কাজ করবে, সে এখান থেকে একটা প্রোটন অপসারণ করে, এই যে দেখো HSO4 এখান থেকে একটা কি করবে, প্রোটন অপসারণ করবে,
তাহলে দেখো রিয়াকশন অফ ক্যাটায়ন উইথ দ্য বেস গিভ এ সাবস্টিটিউট প্রোডাক্ট নাইট্রোবেনজিন, মানে এই যে ক্ষারের সাথে এই যে তোমার ক্যাটায়নের বিক্রিয়ায় এখানে নাইট্রোবেনজিন তৈরি হয়। এভাবেও তুমি চাইলে সরাসরি বলতে পারো। এবং এখানে আবার ওই শুরুতে আমরা যে H2SO4 নিয়েছিলাম আবারও এখানে H2SO4 চলে আসে বিক্রিয়ায়। আচ্ছা, এভাবে করে এই নাইট্রেশন বিক্রিয়াটা হয়। তাহলে খুব সংক্ষেপে আমরা কৌশলগুলো এখান থেকে দিতে পারি। হ্যাঁ, বইতে তারা অনেক কিছু তোমাদের মানে এই জিনিসগুলো একটু অনেক জটিলভাবে বোঝানোর ট্রাই করছে। তাহলে এই জন্য অনেকের কাছে এগুলো কঠিন মনে, অনেকে এগুলা মানে মানে পরীক্ষায় লিখতে গিয়ে ওইগুলো ভুল করে, ঠিক আছে? এই জন্য আমরা জাস্ট মেন কনসেপ্টটা শিখবো এবং জাস্ট যতটা সহজভাবে জিনিসগুলো শেখা যায়, জিনিস একই আসলে। আচ্ছা, তাহলে দেখো বেনজিনের সালফোনেশন এইটা একটু 4 ধাপে হয়, এটা একটা ধাপ এক্সট্রা আছে, এটা মনে রাখবা। তাহলে বেনজিনের সালফোনেশন একটি ইলেকট্রোফিলিক পজিশন বিক্রিয়া। এখানেও তোমার SO3 ইলেকট্রোফাইল বেনজিন বলা হয়। এখানে ইলেকট্রোফাইল হিসেবে SO3 কাজ করে। ওই যে প্রথমে একটা ছক দেখাইছিলাম তোমাদের, বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করে এবং এটা 4টি ধাপে তোমার সংগঠিত হয়। প্রথম ধাপটা কি, এখানে ইলেকট্রোফাইলটা বানাতে হবে আমাদের, SO3 বানাতে হবে। তাহলে সালফুরিক অ্যাসিডের দুটি অণু বিক্রিয়া করে শক্তিশালী ইলেকট্রোফাইল সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। তাহলে এখানে আবার কি প্রথমটায় নিছিলাম কি, আবার মনে আছে কিনা তোমাদের, প্রথমটা আমরা তোমার হ্যালোজেনেশনে নিছিলাম কোলোনের সাথে Cl2 এর সাথে FeCl3, ঠিক আছে? আর পরবর্তীটা নিছিলাম কি, একটা নাইট্রিক অ্যাসিড সালফুরিক অ্যাসিড, সেটা হলো আমরা তোমার নাইট্রেশনের ক্ষেত্রে। আর সালফোনেশনের ক্ষেত্রে দুই অণু সালফুরিক অ্যাসিড নিব। এই জাস্ট এবার মনে রাখবা, দুই অণু কি নিব, এই যে দেখো দুই অণু সালফুরিক অ্যাসিড নিয়ে আমরা বিক্রিয়া করালেই এটাই ভেঙে তোমার SO3 এবং একটা হাইড্রোনিয়াম আয়ন এবং একটা সালফেট আয়ন এখানে তৈরি করবে, ঠিক আছে? এই খুব সহজ এই জিনিসগুলা। তাহলে এটা তোমরা এই যে H2SO4টাকে যদি তোমাদের বইটা একটু দেখাই তারা কিভাবে লেখছে। আচ্ছা, এত কিছু এখানে ওরা দেখাইছে, অনেক কিছু, এত কিছু লাগে না আসলে। আচ্ছা, হ্যাঁ, এটা আমার রেডি আছে, এটা দিয়ে দেবো। এই যে এখানে ওরা দেখাইছে যে কিভাবে কি হয়। এই যে দেখো, প্রথমে এই যে তারা ভাঙাই লেখছে, এই যে SO4 আর SO3 আর OH, আমি তোমাদের সংক্ষেপে বলতেছি। আর আরেকটা H2SO4কে আমি ভাঙাই লিখলাম যে HSO3 আর বন্ড H, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে তোমার অবশ্যই একটা কি হবে, তোমার একটা পানি তৈরি হবে। এই যে H2O, এখানে এই যে দেখো এই হাইড্রোক্সিলটা এখানে চলে আসবে, এখানে একটা পানি তৈরি এবং এর সাথে আরও একটা প্রোটন আসবে, সেটা হলো এখান থেকে একটা প্রোটন আসে তোমার H3O প্লাস তৈরি করবে। এবং তখন এখানে থাকবে SO3, SO, এখানে আছে SO2 আছে না? আচ্ছা, দাঁড়াও আমি তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি, এটা এভাবে হয় আর কি। তাহলে এখানে দেখো কি আছে, SO3 আছে। আচ্ছা, SO3 আর এখানে আছে দেখো SO3 আর সাথে আরও একটা আছে SO4 আছে। তাহলে আমাদের কিন্তু এখানে তৈরি হয়েছিল কিন্তু HSO4, সেই HSO4 হলো এখানে HSO4, সেই SO, আর এইখানে তৈরি হয়েছিল কি SO3, সেই SO3 কিন্তু এখানে SO3। আর এখানে যে পানি তৈরি হয়েছে দেখো H2O, এবং এখানে আরও একটা প্রোটন এখান থেকে অপসারিত হয়ে এই প্রোটন এর সাথে যুক্ত হবে। তাহলে H2 এর সাথে আরও যদি একটা H প্লাস যুক্ত হয় তখন হয়ে যাবে H3O প্লাস। এই, তাহলে এটা জাস্ট সংক্ষেপে, আমরা এত কিছু এত কৌশল দেখানোর প্রয়োজন নেই, আমি তোমাদের যেভাবে নোট করে দিচ্ছি এভাবে তোমরা পড়ে ফেলবা। তাহলে দেখো 2H2SO4 বিক্রিয়া করে এখানে SO3 হাইড্রোনিয়াম আয়ন এবং HSO4 তৈরি হয়। তা পরবর্তী ধাপে কি, ওই যে SO3টা ইলেকট্রোফাইলটা কি, এটা মূলত একটা প্রশম তোমার ইলেকট্রোফাইল। আর এর আগে যেগুলো আমরা পড়েছিলাম ওগুলো মূলত ওই যে ধনাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রোফাইল, ঠিক আছে? ইলেকট্রোফাইল বিভিন্ন ধরনের হতে পারে, এগুলো তোমরা পরবর্তী বড় ক্লাসে শিখতে পারবা। তাহলে দেখো এই যে ইলেকট্রনের বেনজিন চক্রের সাথে এই যে এটা হলো ইলেকট্রোফাইল, এটা আক্রমণ করে এখানে একটা কার্বন। তাহলে ওখানে কি, এখানে দেখো এই যে এগুলো কিন্তু আমি বাইরের বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলো তোমাদের জন্য কালেক্ট করেছি। তাহলে এখানে দেখো কিন্তু তোমাদের ওই রেজোনেন্স স্ট্রাকচারগুলো দেখায় নাই, তার মানে ওটা অতটা তোমাদের জরুরি না দেখানোটা। তাহলে এইটা এখানে মেইন আর কি। তাহলে দেখো এখানে তৈরি হয় কার্বোক্যাটায়ন এবং এখানে একটা তোমার SO3 মাইনাস, এখানে কিন্তু একটা চার্জ থাকবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আগেরগুলো কিন্তু জটিলের বাইরে কিন্তু কোনো চার্জ ছিল না, কিন্তু এখানে কিন্তু একটা সালফেট আয়ন তৈরি হয়। এই যে এটার জন্য এটার একটা এক্সট্রা ধাপ আর কি আমাদের লাগবে এটাকে প্রশমিত করার জন্য। তাহলে এই পর্যন্ত আমরা বুঝছি সিগমা জটিল তৈরি হয়। পরবর্তী ধাপে দেখো HSO4 মাইনাস, HSO4 কোথা থেকে আসলো, এই যে সালফেট আয়নটা আমরা শুরুতেই পেয়েছিলাম, এই যে HSO4টা ক্ষার হিসাবে কাজ করে এবং কার্বোক্যাটায়ন থেকে একটি প্রোটন অপসারণ করে, এতে অ্যারোমেটিসিটি পুনরুদ্ধার হয় এবং সালফোনেট আয়ন তৈরি হয়।
আচ্ছা, এবং H2SO4 গঠিত হয়। তাহলে এখানে দেখো এখানে একটা আয়ন তৈরি হয়েছে, এটার একটা নাম হলো সালফোনেট আয়ন। এই সালফোনেট আয়ন তৈরি হয়েছে এবং এখানে একটা সালফিউরিক অ্যাসিড তৈরি হয়েছে। পরবর্তী ধাপে, এটা হলো এক্সট্রা ধাপ, পরবর্তী ধাপে সালফোনেট আয়নকে হাইড্রোনিয়াম আয়ন থেকে সালফোনেট আয়ন, এখানে কিন্তু আরেকটা আয়ন এখানে ছিল, দেখো প্রথম ধাপে কিন্তু আরেকটা আয়ন ছিল, এই যে হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এই যে সালফোনেট আমরা এখান থেকে পেলাম, সেই সালফোনেট আয়ন এখানে হাইড্রোনিয়াম আয়নের সাথে যুক্ত হবে এবং যুক্ত হওয়ার পর এই যে হাইড্রোনিয়াম আয়ন থেকে সে কি করবে, দেখো হাইড্রোনিয়াম আয়ন থেকে সে একটা প্রোটন এখান থেকে সে গ্রহণ করবে, H3O+। এই যে এইটাই এবার জাস্ট এখানে ভাঙাই লিখছে H3O+, তোমরা এভাবে লিখলে হবে, এরা জাস্ট ভাঙাই লিখছে তোমাদের বোঝার সুবিধার্থে। আর এখানে তীর চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে এখানে এই যে ঋণাত্মক চার্জ, এখানে একটা প্রোটনকে সে তার সাথে নিয়ে আসবে, মানে এখান থেকে প্রোটন অপসারণ হবে, অপসারণ হয়ে এখানে এসে যুক্ত হবে। দেখো তাহলে দেখো SO3H এখানে হয়ে যাবে। তাহলে আমরা জানি ঋণাত্মক চার্জ সবসময় তোমার কি পজিটিভ চার্জকে মানে আকর্ষণ করে। তাহলে এখান থেকে একটা প্রোটন অপসারণ হওয়ার পর এখানে H+ হবে, তাহলে H+ গিয়ে SO3 এর সাথে যুক্ত হয়ে SO3H বা বেনজিন সালফোনিক অ্যাসিড বলা হয় এটাকে। তাহলে এখানে বাকি কি থাকে বলতো, তাহলে এখানে যে H+ বের হওয়ার পর এখানে যে বন্ধন জোড় ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রন জোড় আবার এখানে অক্সিজেনের সাথে ফিরে আসবে, ফিরে আসার পর এখানে একটা নিরপেক্ষ অণু, মানে এখানে একটা পানি তৈরি করবে। তাহলে এই হলো আমাদের সালফোনেশন প্রসেস। তাহলে এখানে ফাইনাল প্রোডাক্ট হলো বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে এই যে দেখো, তাহলে সালফোনেট আয়ন হাইড্রোনিয়াম আয়ন থেকে প্রোটন গ্রহণ করে বেনজিন সালফোনিক অ্যাসিড এবং পানি তৈরি করে, এবং চাইলে আরও কিছু লেখা যায়, এবং এখানে স্থিতিশীল একটি তোমার অ্যারোমেটিক যৌগ তৈরি হয়। ঠিক আছে, তাহলে এইভাবে জাস্ট কৌশল বললে আমাদের তিনটা ধাপ আলাদা আলাদা বলে জাস্ট তিনটা ধাপের বিক্রিয়াগুলো দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন এবং বেনজিনের কিছু নামকরণ শিখবো, যেগুলো আমাদের জন্য পরবর্তীতে অনেক কাজে লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।